70 দশকের ইরানের ছবি দেখিয়ে অনেকেই পোস্ট দেয় যে ইরান দেখো কত উন্নত ছিল, সেখানে মেয়েদের কত স্বাধীনতা ছিল, সেখানে মেয়েরা বিকিনি পরতো, সেখানে মেয়েরা জিন্সের প্যান্ট পরতো, স্মার্ট ছিল। এবং এর পাশে তারা বোরকা পরিহিতা ইরানিয়ান মেয়েদের ছবি দেয়, বলে দেখো ইসলাম ইরানের মেয়েদের কি অবস্থা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লিবারালিজম বা উন্নতি কাকে বলে? পশ্চিমের পোশাক পরলে, পশ্চিমের মতো বিকিনি পরলেই সেটা নারী স্বাধীনতা, সেটা উন্নয়ন? এরকমভাবে অন্ধ অনুকরণেই কি মুক্তি? যারা বিদেশি সংস্কৃতি অন্ধভাবে অনুকরণ করে বা অনুসরণ করে, তারা আসলে নিজেদের বহু শতাব্দীর, এমনকি হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে জানে না। ইরানের ঐতিহ্য হাজার হাজার বছরের পুরনো। ইরানিয়ান ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে শাহের আমলে ইরানকে বানানো হয়েছিল সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে একটি দেশ। সেখানে ইরানের কনজারভেটিজমকে গলায় দড়ি দিয়ে ইরানের শাহের স্ত্রী বিকিনি পরে সমুদ্র সৈকতে নামত। এটাকেই কি মুক্তি বলে? এটাকেই কি নারী স্বাধীনতা বলে? নারীর প্রকৃত স্বাধীনতা কি? প্রকৃত মুক্তি কি? ইরানের শাহ ইরানকে সম্পূর্ণ একটি পশ্চিমা দেশ বানানোর পরিকল্পনা নিয়েছিল, যদিও ইরানের শাহ ছিল জায়নিস্ট বিরোধী এবং ইরানের শাহ আমেরিকা যে জায়নিস্টদের দ্বারা অনেকাংশে প্রভাবিত, সেই কথা উনি তার ইন্টারভিউতে বলে গিয়েছিলেন। এছাড়া এটা ছিল রাজনৈতিক কারণ, কিন্তু এছাড়া পুরো দেশটিকে পশ্চিমা বানিয়ে ফেলছিল ইরানের শাহ, যেটা ইরানের শুধু কনজারভেটিভ মানুষরা নয়, ইরানের যারা সংস্কৃতি প্রেমী, তারা ইরানের ঐতিহ্যর এরকমভাবে গলা টিপে হত্যা করাকে উন্নয়নের নামে বরদাস্ত করেনি। তাই ইরানের বিপ্লবের সূচনা ঘটেছিল মূলত ছাত্রদের নেতৃত্বে। যেই ছাত্ররা জানত 1953 সালে একটি সম্পূর্ণ ভুয়া একটি রেভলিউশন ঘটিয়েছিল, বিপ্লব ঘটিয়েছিল আমেরিকার CIA এবং ব্রিটেনের MI6। এরা তখন সম্মিলিতভাবে ইরানের সরকার পরিবর্তন ঘটিয়েছিল। ইরানের শিক্ষিত সব প্রজন্ম, মূলত ছাত্ররা, তাই খোমেনিকে দেখেছিল তাদের দেশের ঐতিহ্য ফিরিয়ে আনার ধারক হিসেবে। শাহ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। তাদের সামনে তাই আর কোনো উপায় ছিল না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ইরানের শাহ আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে 31st নাইটে যখন শ্যাম্পেইন টোস্ট করেছিল, সেটাই ছিল ইরানের শাহের আমলের কবরের সূচনা। যদি কোনো রাষ্ট্র উন্নয়ন করতে চায়, তাহলে দেখতে হবে সেই রাষ্ট্রের পক্ষে বাধা হচ্ছে কিনা সেই দেশের শাসক শ্রেণী। ইরানের মোল্লা মৌলবীরা অনেক ক্ষেত্রেই মানুষের স্বাধীনতা, বিশেষ করে নারীদের স্বাধীনতা খর্ব করে। কিন্তু এটাও সত্য, ইরানে শাহের আমলে এবং বর্তমানে কখনোই নারী শিক্ষার ক্ষেত্রে মোল্লারা বাধা হয়ে সেখানে দাঁড়ায়নি। ইরানে এখনও মেয়েরা অ্যাভারেজে ইরানিয়ান ছেলেদের চাইতে বেশি শিক্ষিত। ইরানে এখনও তালেবানদের মতো বোরখা পরে না অধিকাংশ মেয়ে।
ইরান অত্যন্ত সম্মান করে ইমাম জাফর আল সাদিককে। ইমাম জাফর আল সাদিক ইসলামের ইতিহাস বলে উনি নবীর পরিবারের সন্তান ছিলেন। ইমাম জাফর আল সাদিক উনি একজন কৃতদাসীকে বিয়ে করে তাকে মুক্ত করে তাকে সুশিক্ষিতা করে সেই সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী গুণীদের ভেতরে একজন অন্যতম বিদুষী নারীতে পরিণত করেছিলেন। তাই শিক্ষার বিরোধী বা প্রফেশনের বিরোধী কখনোই ইরানিয়ানের মোল্লারা নয়। কিন্তু পশ্চিমারা কি চেয়েছিল? পশ্চিমারা কি চায়? সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই আইজেনহাওয়ার পলিসি অনুসরণ করে মুসলিম বিশ্বে মৌলবাদিতা চাঙ্গা করা হচ্ছিল, যাতে করে সোভিয়েত ইউনিয়নকে এথিস্ট রাষ্ট্র হিসেবে পরিগণিত করে খ্রিস্টান বা পশ্চিমা বিশ্ব তাদের কিতাবী ভাই এই কথা মনে করিয়ে দিয়ে তারা বিভিন্ন সিনেমা, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন আচার পার্বণে, এমনকি বিভিন্ন সাংবাদিক কলামে মুসলমানদের সেই সংগ্রামকে উস্কে দিয়েছিল। যেমন সিলভেস্টার স্ট্যালোনের র্যাম্বো 3-তে এই তালেবানদেরকেই হিরো বানানো হয়েছিল। এই আফগানিস্তান 60-এর দশকে, 50-এর দশকে তখন কিন্তু অত্যন্ত প্রোগ্রেসিভ একটি দেশ ছিল। এই আফগানিস্তানে তখন এই মৌলবাদীদের ধর্মের নামে, মুক্তির নামে উস্কে কারা দিয়েছিল? এই পশ্চিমারা দিয়েছিল। মুজাহিদিনদেরকে কারা তৈরি করেছিল? মিসেস ক্লিন্টন অর্থাৎ হিলারি ক্লিন্টনের নিজের কথাতেই সেটা তৈরি করেছিল পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকা, সাথে নিয়েছিল পাকিস্তানকে। সেই মুজাহিদরাই পরবর্তীতে পরিণত হয়েছিল তালেবানে। যখন তালেবান আমেরিকানদের তাড়ানোর পদক্ষেপ নিল, তখন সেই তালেবানরা হয়ে গেল ইসলামী মৌলবাদী। কিন্তু এরাই যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা ছিল হিরো। জিমি কার্টার আফগানিস্তানের ব্যাপারে বলেছিলেন, একটি ক্ষুদ্র রাষ্ট্রকে আক্রমণ করেছে একটি বৃহৎ নাস্তিক সোভিয়েত ইউনিয়ন। কিন্তু পরবর্তীতে আমরা জানি বুশ অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে আফগানিস্তানকে বমিং করেছিল। তবে দেখা যাচ্ছে যখন মৌলবাদিতা তাদের পক্ষে কাজ করে তখন সেটা বাহবা, এবং যখন বিরুদ্ধে যায় সেটা তওবা তওবা। একইভাবে সেই সৌদি আরবের যখন ওয়াহাবি শাসন প্রয়োজন ছিল, চাঙ্গা করা হয়েছে। কিন্তু বর্তমানে চায়না এবং রাশিয়া ব্রিক্স করে সেই সৌদি আরবকে সাথে নেওয়ার কারণে সৌদি আরব এখন আর কথা শুনছে না। বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান, উনি বর্তমানে এই সৌদি আরবকে মডার্ন করছে, আধুনিক করছে, এবং এই আধুনিক করাটাকে খুব একটা ভালো চোখে কি দেখছে পশ্চিমারা? কারণ সৌদি আরবকে আর এখন ওয়াহাবি শক্তি হিসেবে কাজে লাগানো যাচ্ছে না। এখন আর ইসলামী মৌলবাদ কাজ করছে না চায়না বা রাশিয়ার বিরুদ্ধে, কারণ উইঘুর নীতিতে আর সৌদি আরব চায়না বিরোধী নয়। ট্রাম্পের তাস উল্টো দিকে ঘুরছে। তাই মডার্নিজম আনা দরকার। কিন্তু মডার্নিজম তারা ইরানে এনেছিল, যে ইরান নিয়ে এতক্ষণ কথা বলেছে আপনাদের সাথে, সেই ইরানিয়ান শাহকে দিয়ে তারা টেস্ট করে দেখেছে মডার্নিজমও তাদের বিরুদ্ধে যেতে পারে। তাই মডার্নিজমকে তারা সমর্থন করবে, শাহ টাইপ রেজিমকে, যখন সেটা তাদের পক্ষে থাকবে। কিন্তু যখন মডার্নিজম তাদের পক্ষে থাকবে না, তখন প্রয়োজনে মৌলবাদীদেরকেও কাজে লাগানো যায় রাজনীতিক হিসাবে। তাই এই মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, এই হিউম্যান রাইটস, সেই হিউম্যান রাইটস যেটা পশ্চিমারা বলে, বিশেষ করে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস একচ্ছত্রভাবে পশ্চিমারা রচনা করে দিয়েছে জাতিসংঘের নামে। সেই হিউম্যান রাইটসের ইউনিভার্সাল কোনো সংজ্ঞা আজ পর্যন্ত মানুষ ঐক্যবদ্ধ হতে পারেনি। কারণ সেই হিউম্যান রাইটসে কিন্তু মানুষের বিশ্ব চরাচরকে বন্ধ করে দেওয়া হয়েছে 200 বছর এই ইউরোপিয়ানরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখার পরে। অর্থনীতির কারণে আশ্রয় নেওয়া মানবাধিকার নয়। কোনোভাবেই মানুষের চলাচল আর মানবাধিকারের অংশ নয়। মানবাধিকার বিষয়টি একটি ভাওতাবাজি। আসলে মানুষকে যখন একটি নির্দিষ্ট শ্রেণী
বা একটি নির্দিষ্ট জাত মানুষ না মনে করে, তখন এই মানবাধিকার দিয়ে কি হবে?